আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, লোডশেডিং এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী। দেশে চলমান লোডশেডিং এর জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন তারেক রহমান। সব ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই গ্যাসের সংকট কেটে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। তখন বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মোনাজাতে এমন কথা বলেন। এরপর জানাবো, সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে বিদ্যুৎ সমস্যা সমাধান দিয়েছেন, কিন্তু ক্ষমতা আমাদের হাতে নয়, ক্ষমতা আপনার হাতে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং প্রধানমন্ত্রীকে বলেছেন যে আমরা যে নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে নিয়ে আপনি যদি কাজ করতে পারেন বিদ্যুৎ সমস্যার সমাধান কেটে যাবে। এদিকে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর বললেন, রক্কাটা জামাত শিবির আবার স্বরূপে ফিরে এসেছে। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর জামাত শিবিরের সন্ত্রাসীরা রামদা, হকি স্টিক, ছুরি চাপাতি নিয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছে নুরুল হক নূর। অথচ কুষ্টিয়ায় আমির হামজা একজন এমপি, তার উপরে আক্রমণ চালিয়েছে নুরির কুখ্যাত সন্ত্রাসী বাহিনী। এবারে জানাবো, আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এএসআই সহ ৩ পুলিশ সদস্য আহত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য হামলার শিকার হয়েছে। রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এমন ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই হুঁশিয়ারি দিয়েছেন যে হরমুজ প্রণালী সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্র যতই মিথ্যাচার করুক না কেন, হরমুজ প্রণালী আসলে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তারা কিছুই করতে পারেনি। হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। অবস্থায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। দেশবাসীকে বিদ্যুৎ দিতে না পারায় দেশবাসীর হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেন তারেক রহমান। বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই তারা আসলে দেশে বিদ্যুৎ দিতে পারছে না। দেশের মানুষকে তারা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। অবস্থায় বিএনপির এই ধরনের কার্যক্রমকে সবাই খুবই খারাপ কিছু ভাবছে। অবস্থা যদি চলতে থাকে, ভবিষ্যতে যদি বাংলাদেশ এভাবে চলতে থাকে, তাহলে এটি বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক এক পরিস্থিতি হিসেবে আবির্ভূত হতে পারে। তাই এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্র কাঠামো খুব ভালোভাবে পরিচালিত করতে হবে। বিএনপি সরকার এটি যদি করতে না পারে, সেক্ষেত্রে তারা পুরোপুরি ব্যর্থ থাকবে। রাষ্ট্রকে তারা আসলে যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি এটা না করা যায়, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরো এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। রাষ্ট্র কাঠামো আমরা আসলে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তবে যেভাবে বর্তমান সময়ে রাষ্ট্র কাঠামো চলছে, এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। সবাইকে এখনই বিএনপি যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, এখান থেকে বেরিয়ে এসে তারপর সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র
গড়ে তুলতে হবে। এই রাষ্ট্র গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে বিএনপি যে ধরনের কার্যক্রমের মধ্যে পড়ে রয়েছে, সেখান থেকে মূলত কোনো ভালো রাষ্ট্র আসলে গড়ে তোলা সম্ভব হচ্ছে না। বিএনপি আসলে যেভাবে দেশের মানুষের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেটা খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিচ্ছে। বিএনপি শুরু থেকে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার কথা বললেও প্রকৃতপক্ষে তারা গ্যাস ও বিদ্যুতের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিতে না পারায় তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যে পুরোপুরি একজন ব্যর্থ সরকার, মাত্র 5 মাসে সেটি প্রমাণ হয়ে গেল। সমাধান আমাদের হাতে, কিন্তু ক্ষমতা আপনার হাতে, বললেন হাসনাত আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বাংলাদেশের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে তারেক রহমান আসলে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত এনসিপি, এবং এনসিপি সে অনুযায়ী প্রস্তাবও দিয়েছে। এই প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশে সবকিছু সুন্দরভাবে পরিচালিত করতে হবে, দেশের অভ্যন্তরে সবকিছু কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বাংলাদেশটাকে আসলে কিভাবে এই কার্যক্রম থেকে বেরিয়ে নিয়ে আসবেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার, কারণ প্রধানমন্ত্রী তিনি যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেটি বাংলাদেশের জন্য খুবই এক বেদনাদায়ক ঘটনা হতে পারে। কারণ বাংলাদেশে তিনি ক্ষমতায় আসার পর থেকেই সারা দেশে বিদ্যুৎ ও লোডশেডিং এতটাই বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষ এখন সরকারের প্রতি আর কোনো আস্থা রাখতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বনামধন্য পত্রিকার পোলে আমরা দেখতে পেলাম যে তারেক রহমানকে নিয়ে ইতিমধ্যেই সবাই লেখালেখি করতে শুরু করেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, তাতে করে তার উপর কেউ আসলে আর বিশ্বাস স্থাপন করতে পারছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পুরোপুরি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী হিসেবে তিনি রয়েছেন। সুতরাং তার প্রতি এখন আর জনগণ কেউ আস্থা রাখতে পারছে না। প্রধানমন্ত্রী তিনি যদি নিজে সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে পারতেন, তাহলে হয়তো সবকিছু এক ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যেত, কিন্তু তিনি সেটি না করার কারণে দেশের অভ্যন্তরে এখন যে ধরনের ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য হাসনাত আব্দুল্লাহ তাই এই প্রস্তাবনাগুলো দিয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তার চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আমরা আপনাকে আগেই আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে আপনাকে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছি, আপনি পারলে এই কার্যক্রম করে দেখান, বিদ্যুতের কোনো সমস্যার সমাধানই কোনো সমস্যাই থাকবে না বিদ্যুতের। রক্কাটা জামাত শিবির আবার নাকি স্বরূপে ফিরে এসেছে, নুরুল হক নূরের বক্তব্য। কুষ্টায় জামাত শিবিরের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমির হামজাকে ব্যাপকভাবে পিটিয়েছে গণ অধিকার পরিষদ বা নুরুল হক নূরের নেতাকর্মীরা। এই ঘটনায় উল্টো নুরুল হক নূর তিনি জামাতের নেতাকর্মীদেরকে রক্কাটা জামাত শিবির বলে আখ্যায়িত করেছেন, এবং তিনি জামাতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে এই জামাত শিবির তারা যদি এই বাংলাদেশে এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে এদের জন্য এক ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। তিনি জামাতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে জামাতকে এমন কিছু করে দিব যাতে করে আর প্রকাশ্যে আসতে না পারে। অর্থাৎ এই নুরুল হক নূর তিনি মূলত বিএনপি ভবিষ্যতে জামাতকে যে নিষিদ্ধ করতে চলেছে সেটিরই একরকম তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন। এর কথা হচ্ছে যে জামাত শিবিরকে মূলত বিএনপি আওয়ামী লীগের মতো একই কায়দায় নিষিদ্ধ করে দিতে যায়। সেটি আজ প্রমাণ হলো নুরুল হক নূরের কথায়। তিনি মূলত দায়িত্ব গ্রহণের পর থেকেই জামাতের উপর ব্যাপকভাবে ক্ষিপ্ত। রাশেদ এবং নুরুল হক নূর দুজনই জামাত শিবিরকে নিয়ে অনেক মিথ্যাচার প্রোপাগান্ডা ছড়িয়েছে, জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের দুজনকে দেখা গিয়েছে। তাদের বক্তব্যগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, কারণ তাদের এই বক্তব্য শুনে দেশের মানুষ খুবই বিনোদন পায়। নতুন করে এই ধরনের কার্যক্রম শুরু হওয়াতে সবাই আসলে গণ অধিকার পরিষদের এই নেতাকর্মীদের উপর আর
আস্থা রাখতে পারছে না। কুষ্টিয়ায় আমির হামজা হচ্ছে নির্বাচিত এমপি, তার উপরও হামলা চালিয়েছে এই গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা। অথচ নুরুল হক নূর অভিযোগ করেছেন যে তার দলের নেতাকর্মীরা নাকি খুবই ইনোসেন্ট এবং তারা এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়। অথচ তার দলের নেতাকর্মীরা এইসব ঘটনার সঙ্গে পুরোপুরি যুক্ত ছিল। তিনি আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে ধারণা করা হয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যদি জামাতের নেতাকর্মীদের উপর আক্রমণ না করত তাহলে আর এই ধরনের কোনো কিছু হতো না। এটা শুধুমাত্র হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এই ব্যর্থ কার্যক্রমের জন্য, যেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এএসআই সহ ৩ পুলিশ সদস্য গুরুতর আহত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ রাতে ৪ নম্বর ওয়ার্ডের আটি অব দ্য কলোনি এলাকায় এমন ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে কর্মরত সহকারী উপপরিদর্শক এএসআই স্বপন, কনস্টেবল হানিফ ও মনির। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এই ধরনের ঘটনা আসলে যেন না ঘটে, সেটি সবাইকে গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে পুলিশের সদস্যদের উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ চালাচ্ছে এক শ্রেণীর সন্ত্রাসীরা। তারা মূলত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পুলিশের সদস্যরা তারা মূলত যেভাবে কার্যক্রম চালাচ্ছে দেশটাকে সন্ত্রাসী মুক্ত রাখার জন্য, সেটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এ সময় সবাই আরো বেশি সতর্ক এবং সাবধান থাকতে হবে। পুলিশ সদস্যদের আসলে যেভাবে একটি শ্রেণী তাদেরকে লক্ষ্য করছে, তাদেরকে টার্গেট করছে, এটা আমাদের পুলিশের সদস্যদের জন্য খুবই এক দুঃখজনক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। অবস্থা চলতে থাকলে সবাইকে আরো বেশি সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে হবে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে।